মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকালই আমরা বেরিয়ে পড়ব, তারপর সারাদিন ঘুরে এয়ারপোর্টে চলে যাব। এই বাড়িটা এবং এই সাবার্বটা আমাদের এত পছন্দ হয়েছিল, এখন বেরোনোর সময় এই বাড়িটার জন্য খুব মন খারাপ করছে। এই এত সুন্দর সাবার্বের একটা ড্রোন ফুটেজ নিয়েছি, সেটা একটু দেখো, আমরা ততক্ষণ বেরোই। এই সাবার্বটির নাম রোজনি হিল। এই রোজনি হিলের চারপাশের ভিউটা কিন্তু অনবদ্য। চেক আউটের জন্য যা যা ফর্মালিটি ছিল সেগুলো করে আমরা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখি নদীর ধারে একটা বোট নামানো হচ্ছে। আমরা ছাড়া বাকি সকলের কাছে এই ব্যাপারটা নতুন, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা এই বোট নামানো দেখলাম। আজকেরও ওয়েদার দারুণ, ঝকঝকে পরিষ্কার একটি দিন, সাথে অল্প অল্প ঠান্ডা, দুর্দান্ত ওয়েদার। সবুজ উপত্যকা, দূরে ছোট ছোট সবুজ পাহাড়, আর তার মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। আজকে সকালেই আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে রিচমন্ড। রিচমন্ড দেখা আমার চোখে অন্যতম সুন্দর একটি গ্রাম। 1804 সালে এখানে প্রথম কয়লা পাওয়া যায় এবং সেখান থেকেই আস্তে আস্তে এখানে একটা সেটেলমেন্ট বা নগরী তৈরি হয়। এখানে চারপাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছ সেগুলো সকলেরই বয়স 100 বছরের অনেকটাই বেশি। আজকে রবিবার, আর এখানে দেখলাম একটা ভিনটেজ কার শো হচ্ছে। এটা কোনো কমার্শিয়াল কার শো নয়, কিন্তু এই রিচমন্ড বা তার কাছাকাছি অঞ্চলে যে মানুষেরা থাকেন এবং যাদের কাছে এই পুরনো ভিনটেজ কার রয়েছে, তারা নিজেদের গাড়িগুলোকে নিয়ে এসে মাসে বা সপ্তাহে একবার হয়তো এই পার্টিকুলার জায়গার মধ্যে এনে রাখেন, যাতে সবাই দেখতে পায় এবং তারাও তাদের মধ্যে একটা কমিউনিকেশন রাখতে পারেন। এগুলি একটা লোকাল ক্লাবের মতো। এই ক্লাবের মেম্বার সবাই, যাদের কাছে এই পুরনো ধরনের গাড়ি রয়েছে। প্রত্যেকটি গাড়ি দারুণ সুন্দর, আর দারুণ সুন্দর করে মেনটেন করা হয়েছে। এত পরিষ্কার, এত ঝকঝক করছে, সত্যি কথা বলতে লোকজনের শখ না থাকলে কিন্তু এইভাবে গাড়ি মেনটেন করা যায় না। আমি সৈকত আগে অন্য জায়গায় ভিনটেজ কার শো দেখেছি, কিন্তু বাকিদের কাছে এই ব্যাপারটা একেবারেই নতুন এবং তারা কিন্তু খুব মজা পেলেন। এখনো অনেক গাড়ি আসছে। এই ছোট্ট পার্কিং এরিয়ায় দেখো কি সুন্দরভাবে একটা ছোট্ট প্রদর্শনী হচ্ছে। সকালে বেরোনোর তারাই আমরা কেউ কিছু খেয়ে বেরোইনি, তাই এখন একটু ব্রেকফাস্ট করতে হবে। সামনে একটা ক্যাফে দেখতে পেলাম, সেখানেই ঢুকে পড়লাম। ঢুকে দেখি ক্যাফের মধ্যে দারুণ দারুণ সব কেক বানিয়ে রাখা আছে। আগেও ঘুরতে গিয়ে দেখেছি সাবার্বে যে ছোট ছোট টাউনগুলো হয়, সেখানে যে বেকারিগুলো থাকে তাদের খাবার কিন্তু খুব ভালো হয়। অ্যাকচুয়ালি এগুলো তো বেশিরভাগই লোকাল লোকজনের উপরেই ডিপেন্ড করে তৈরি হয়, আর ট্যুরিস্টের সময় ট্যুরিস্টরাও যান, তাই বেশিরভাগ ক্ষেত্রে একটা পার্সোনাল টাচ থাকে, আর ফ্যামিলি রান বিজনেস হয়, সেই জন্যই হয়তো খাবারের কোয়ালিটি এত ভালো হয়। ক্যাফের অন্তঃসজ্জা তো তোমাদের দেখালাম কেমন। এদের বাইরেও একটা বসার ব্যবস্থা রয়েছে। আমরা সবাই গিয়ে বাইরেই বসলাম। বেশ পুরনো দিনের ধাঁচে এই বাইরেটা সাজানো, যে চেয়ার টেবিলগুলো রাখা আছে সেগুলোও পুরনো দিনের মতো। কফি, কেক, আরও কিছু খাবার অর্ডার দিয়ে সব বসে আছে। ডিসপ্লেতে ক্যারেট কেকটা দেখেই খুব লোভ লেগেছিল, তাই অর্ডার দিয়েছিলাম। এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আর এটা হলো কফি। কফিটাও দেখতে কিন্তু দারুণ সাজিয়েছে। কেকটা খেতে অসাধারণ, দারুণ খেতে। এত ভালো ক্যারেট কেক সত্যিই খাইনি, তাই সবাই মিলে ভাগ করে খাচ্ছে। তাছাড়াও এদের পোর্শন সাইজ এত বড়, একা খাওয়াও সম্ভব না। সবাই মিলে এই রোদের মধ্যে গল্প করতে করতে খেতে কিন্তু দারুণ লাগছে। একটা অর্ডার দেওয়া হয়েছিল এগস অন টোস্ট, আর এইটা হলো এগ বেনেডিক্ট। সবগুলো খাবারের মান কিন্তু দারুণ, টেস্টও খুব ভালো। এইবার আমরা চলে এসেছি রিচমন্ডের আইকনিক লোকেশনে। মানে রিচমন্ড তাসমানিয়া বলে যদি গুগল সার্চ করো, তাহলে দেখতে পাবে এই ব্রিজেরই ছবি দেওয়া হচ্ছে। এটি পাথর দিয়ে তৈরি অস্ট্রেলিয়ার সবথেকে পুরনো ব্রিজ, যা এখনো ব্যবহার হয়। এই ব্রিজটি শুরু হয় 1823 সালে এবং তৈরি শেষ হয় 1825 সালে। আর এই নদীটিকে বলা হয় কোল রিভার। যখন এই কোল রিভার রিজিয়নের গুরুত্ব খুব বাড়তে থাকে, চাষবাস, কয়লা, বিভিন্ন কারণে, তখনই এই ব্রিজটি তৈরি করা হয়।
একটি ছোট্ট নদী, তার উপরে জর্জিয়ান আর্কিটেকচারে তৈরি একটি ব্রিজ এবং তার চারপাশে সবুজের সমাহারে জায়গাটি যেন ছবির মতো সুন্দর। ঘাসের উপর নদীতে চড়ে বেড়াচ্ছে কত হাঁস, কেউ কিন্তু এদেরকে বিরক্ত করছে না, তারা নিজেদের মতো নিজেদের মনে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। একটা মিউজিক শুনে এই বেকারির কাছে ঘুরতে এলাম, দেখি তো কি বাজাচ্ছে কে, কি সুন্দর লাগছে শুনতে। তার দিয়ে তৈরি এই মিউজিক ইনস্ট্রুমেন্টের নাম হলো হার্প। কি সুন্দর লাগছিল না শুনতে। তাছাড়া যদি পরিচিত সুর বাজানো হয় তাহলে একটুক্ষণ দাঁড়িয়ে তো শুনতে ইচ্ছেই করে। আবার বেরিয়ে পড়েছি আমরা। বাঁদিকে যেই ক্ষেতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঙুরের ক্ষেত। এইবার আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুপাশের প্রকৃতি কিন্তু অসাধারণ। দূর দিগন্ত বিস্তৃত পাহাড়, মাঝে মাঝে নদী, মাঝে মাঝে সমুদ্র, মানে অতুলনীয় সৌন্দর্য। চোখের ক্যামেরা দিয়ে তুলে মনের মণিকোঠায় জমা করে রাখছি, কিন্তু এই ফোনের ক্যামেরায় যে কতটা তুলতে পারছি আমার সন্দেহ আছে। একটা ছোট্ট ড্রোন ফুটেজে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগলো সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে জানতে চাই। এইবার আমরা চলে এসেছি পোর্ট আর্থার হিস্টোরিক সাইটে। আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল, সৈকত টিকিটটা একবার চেক করে নিচ্ছে, দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। পোর্ট আর্থার হিস্টোরিক সাইট মানেই বুঝতেই পারছো ইতিহাস সম্বন্ধিত জায়গা। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। তবে এই বিষয়টি কি? এই বিষয়টি হলো এই জায়গাটি হলো একটি জেল, মানে আমাদের যেরকম আন্দামানে সেলুলার জেল আছে ঠিক সেই রকম। দূরে পাহাড়, চারদিকে সমুদ্রে ঘেরা, প্রকৃতির কোলে এই সুন্দর জেল। যেহেতু অস্ট্রেলিয়া ব্রিটিশ কলোনি ছিল, সেই জন্য ব্রিটেন থেকেই মূলত অপরাধীদের এখানে পাঠানো হতো। খুব ছোট ছোট অপরাধ, যেমন কিছু চুরি করা, তার জন্য তাদের এখানে নির্মম শাস্তির মধ্যে দিয়ে যেতে হতো। আমাদের এই টিকিটের মধ্যে এই অঞ্চলটি ঘুরে বেড়ানো ছাড়া একটা ক্রুজ সার্ভিসও আছে, তো আমরা সেটাই আগে নিয়ে নেব। 1860 সালের একটি মানচিত্রে এখানে দেখানো হয়েছে কোথায় কি কি ছিল, এবং পরের ছবিটিতে দেখানো হয়েছে কিভাবে এটা তৈরি হওয়া থেকে ধ্বংসের পথে চলে যায়। 1830 সাল নাগাদ এখানে প্রথম সেনার ব্যারাক তৈরি হয়। তারপর মূলত এখানে টিম্বারের বিজনেস করা হতো। সেখান থেকে জাহাজ তৈরির কাজও হতো, বিভিন্ন ধরনের জুতো তৈরির কারখানাও তৈরি হয়েছিল। জেলে যেসব বন্দীরা থাকতেন তাদেরকে এইসব কাজে ব্যবহার করা হতো। তো এই বৃহৎ জায়গা পরিচালনার জন্য বিভিন্ন সেনা অফিসার এবং আরও অনেক লোকজন এখানে এসে থাকতেন। তাদের জন্য স্কুল, চার্চ, থাকার জায়গা, কোয়ার্টার সব কিছুই তৈরি হয়েছিল। মানে তখনকার দিনে এটি একটি বিশাল বড় নগরীই ছিল। এই পোর্ট আর্থার সাইট 100 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত, এবং তারা তাদের নিজেদের চাষবাস নিজেরাই করতেন, এবং সেখান থেকে এখানে যে মানুষেরা থাকতেন তাদের খাওয়া দাওয়ার সংস্থান হয়ে যেত। বলাই বাহুল্য যে এই চাষবাসের কাজে ওই বন্দীদেরই ইউজ করা হতো। আমরা ক্রুজে উঠে পড়েছি। ক্রুজে উঠে চারপাশের দৃশ্য দেখেই বুঝতে পারছো কি দারুণ লাগছে দেখতে। ক্রুজ যত এগিয়ে যাচ্ছে এই দুপাশের জঙ্গল, তার মধ্যে ছোট্ট ছোট্ট বাড়ি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দূরে সবুজ পাহাড়। এই ক্রুজ চলাকালীন তার মধ্যে ইংরেজিতে এই পোর্ট আর্থারের ইতিহাসও কিন্তু তারা বর্ণনা করছেন। 1897 সালে এই জেলে বিশাল বড় একটা অগ্নিকাণ্ড হয়। তারপরে এই জেল বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে এটি আস্তে আস্তে ভেঙে পড়ে, ধ্বংস হতে থাকে। তখন সেটিকে আবার পুনরুদ্ধার করে আবার নতুন করে এটাকে সংরক্ষণ করা হয়।
মাঝে একটা জায়গায় ক্রুজটা দাঁড়ালো। এখানে কিছুজন নেমে গেলেন চারপাশে কয়েকটা জিনিস ঘুরে দেখতে। আমরা আর নামলাম না। ক্রুজ থেকে নেমে আমরা সোজা চলে গেলাম পোর্ট আর্থার জেলের ভেতরটা দেখতে। অনেক পুরনো জেল, বেশিরভাগটাই আগুনের পরে ভেঙে পড়ে গেছে, তাও এটা কিছুটা সংরক্ষণ করা হয়েছে, সেটাই দেখব। এই দেশে এসেও অনেক জেলেই গেছি ঘুরতে, কিন্তু সেগুলো এরকম নয়। এখানে বেশিরভাগটাই হয়তো ভেঙে গেছে। এই জায়গাটি বলল মিলের সময় খুলে দেওয়া হতো, মানে যখন সবাই খেতই হলের মধ্যে এসে খেত। এই জেলের মধ্যেও কয়েদিদের উপর নির্মমভাবে অত্যাচার করা হতো, সেই জন্য নাকি এই জেল খুব ফেমাস। এই 100 একর জায়গা ঘুরতে প্রায় 2 দিন সময় লাগবে। আমি কয়েকটা জায়গা একটু ঘুরে ঘুরে দেখলাম, চারপাশের পরিবেশ এত সুন্দর, এত গাছপালা, এত সবুজ জায়গা, অসাধারণ লাগছিল। তারপর একটা জায়গায় এসে একটু বসলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল চারপাশে, খুব ভাল লাগছিল বসে থাকতে। আর মনে হচ্ছিল একটা সময় এই জায়গাটায় কতই না লোক বাস করত। ওই যে দূরে, ওটা হলো চার্চ। পোর্ট আর্থার থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় পড়ল তাসমান আর্চ। সমুদ্রের ক্ষয়কার্যের ফলে তৈরি একটি প্রাকৃতিক সেতু। দেখো দুপাশের পাথরকে কেটে সমুদ্র কিরকম গুহার মতো ভেতরে ঢুকে এসছে, আর মাথায় যে অংশটি বাকি আছে সেটাকেই বলছে আর্চ। এরপরে চলে এলাম আমরা আরেকটা ন্যাচারাল ওয়ান্ডার দেখতে। সত্যি প্রকৃতির কি মহিমা! দূর থেকে দেখে সমুদ্র তটটাকে কি মনে হচ্ছে বলতো, যেন কোনো পাথর সাজিয়ে সাজিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে না? না, তা হয়নি। আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর আগে আর্থের মুভমেন্টের ফলে এখানে এই ধরনের ক্র্যাক তৈরি হয়। তারপর সমুদ্রের জলের ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের স্লিট তৈরি হয়। পরবর্তীকালে এটি এখন এই রকম রূপ নিয়েছে, যেন মনে হচ্ছে পাথরকে কেটে কেটে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রের ধার থেকে চলে এলাম একদম পাহাড়ের মাথায়। এখন আমি দাঁড়িয়ে আছি মাউন্ট ওয়েলিংটনের একদম মাথায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 1270 মিটার উপরে। কিন্তু এর চারপাশের ল্যান্ডস্কেপ দেখে কি তোমাদের মনে হচ্ছে যে আমি একদম পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি? যখন এই সাইডে এলাম তখন মনে হচ্ছে হ্যাঁ, পাহাড়ের মাথায়। আর এখান থেকে পুরো হোবার্ট শহরটাকে অসাধারণ লাগছে দেখতে। যদিও আকাশে এখন মেঘ হয়ে গেছে বিকেলের দিকে, তাই খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, তাও দারুণ লাগছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে এইরকম পাথুরে ল্যান্ডস্কেপ হতে পারে চারপাশের, আমি এই মাউন্ট ওয়েলিংটন না এলে কিন্তু জানতেই পারতাম না। এই দিকটা মেঘে প্রায় ঢেকেই গেছে, নিচটা কিছুই দেখা যাচ্ছে না। এখন প্রায় বিকেল 5:30 বাজে, আমাদের ফ্লাইট 7টায়। এবার আমাদের বেরোতেই হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই পুরো তাসমানিয়া ট্রিপের ভিডিওগুলো তোমরা কতটা এনজয় করলে তা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।